আমাদের প্রতিদিনের চিন্তা, অভিজ্ঞতা আর শেখার পেছনে কাজ করে একটি অদ্ভুত শক্তি, যা হলো স্মৃতি বা মেমোরি। কিন্তু স্মৃতি কি শুধুই অতীতের গল্প মনে রাখা, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রহস্য? চলুন আজ জানি মস্তিষ্কের স্মৃতি কীভাবে তৈরি হয়, সংরক্ষিত থাকে এবং তা কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। আজকের আলোচনার বিষয় স্মৃতি বা মেমোরি। প্রথমেই জেনে নিই স্মৃতি বা মেমোরি কি। স্মৃতি হলো একটি গতিশীল প্রক্রিয়া, যার মাধ্যমে আমাদের পরিবেশ থেকে প্রাপ্ত তথ্যকে আমরা সংহত করি ও ধরে রাখি। প্রখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইন এই স্মৃতিকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন একটি কথার মাধ্যমে। তার মতে স্মৃতি বিভ্রান্তিকর, কারণ এটি আজকের ঘটনার দ্বারাই রঙিন হয়ে থাকে। স্মৃতি আমাদের শেখার ক্ষমতা দেয় এবং অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিদিনের কাজকর্মে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এরপর স্মৃতির বিভিন্ন রূপ সম্পর্কে বা ডিফারেন্ট ফর্মস অফ মেমোরি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন। তো এর মধ্যেই রয়েছে প্রথমেই সংবেদনশীল স্মৃতি বা সেন্সরি মেমোরি। পরিবেশ থেকে পাওয়া বিভিন্ন অনুভূতি, যেমন দৃষ্টি, গন্ধ, শব্দ, এগুলি অতি অল্পমেয়াদী সংরক্ষণের মধ্যে এই প্রকারের স্মৃতি পড়ে। দ্বিতীয় প্রকার স্মৃতি হলো স্বল্পমেয়াদী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি। এই স্মৃতিতে তথ্য কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘন্টা পর্যন্ত মস্তিষ্কে থাকে। এই তথ্য সম্পর্কে আমরা বরাবরই সচেতন থাকি। এই স্বল্পমেয়াদী স্মৃতির অন্তর্ভুক্ত একটি অংশ হলো কর্মশক্তি স্মৃতি বা ওয়ার্কিং মেমোরি। এটা আমাদের সিদ্ধান্ত নিতে এবং পরিস্থিতি অনুযায়ী কাজ করতে সাহায্য করে। যেমন কথোপকথন করার সময় আমরা যখন কোনো তাৎক্ষণিক চিন্তা বা প্রতিক্রিয়া দেখাই, তখন তাকে আমরা ওয়ার্কিং মেমোরি বলতে পারি। তৃতীয়ত দীর্ঘমেয়াদী স্মৃতি বা লং টার্ম মেমোরি, অর্থাৎ কোনো তথ্য অনেক বছর পর্যন্ত যেটা মস্তিষ্কে থাকে, বা আমরা কোনো কিছু যা শিখে থাকি সেগুলো যখন বহু বছর অবধি মস্তিষ্কে বা আজীবন মস্তিষ্কের মধ্যে থেকে যায়, তাকে আমরা লং টার্ম মেমোরি বা দীর্ঘমেয়াদী স্মৃতি বলে থাকি। যেমন সাইকেল চালানো, ছোটোবেলায় বাড়ির ঠিকানা জানা, নিজের নাম জানা, এই সমস্ত কিছু এর মধ্যে পড়ে। এই স্মৃতি কিন্তু অনেক সময় অবচেতনভাবেও কাজ করে। এই হচ্ছে এই ছবিতে আমরা 3 ধরনের মেমোরি একটা ডায়াগ্রাম কিন্তু দেখতে পাচ্ছি। এই দীর্ঘমেয়াদী স্মৃতিকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটি স্পষ্ট বা এক্সপ্লিসিট, অর্থাৎ জীবনীভিত্তিক অভিজ্ঞতা এবং সাধারণ তথ্য বা সচেতনভাবে মনে করা যায় এমন স্মৃতি, এবং অস্পষ্ট বা ইমপ্লিসিট, অর্থাৎ দক্ষতা ও অভ্যাসগত স্মৃতি, যা অবচেতনভাবেই কাজ করে। যেমন কিবোর্ডে টাইপ করা বা কোনো যন্ত্রাংশ বাজানো, এগুলো এর মধ্যে পড়ে। সম্প্রতি নোবেল পুরস্কার বিজয়ী ড্যানিয়েল কাহানম্যান তার বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে সিস্টেম 1 এবং সিস্টেম 2 নামক 2টি প্রক্রিয়া জড়িত স্মৃতির সংগঠনের জন্য একটি নতুন ধারণা তৈরি করেছেন। তার মধ্যে প্রথম পদ্ধতি হলো আমাদের পূর্ববর্তী জ্ঞানকে এমন পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করার ক্ষমতা, যেখানে দ্বিতীয় পদ্ধতিতে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং ইচ্ছাকৃত চিন্তার মতো প্রক্রিয়াগুলি জড়িত থাকে। এরপরেই আমরা জেনে নিই স্মৃতির গঠনের বিভিন্ন ধাপ, অর্থাৎ হাউ মেমোরি ইজ ফর্মড। এর মধ্যে প্রথম ধাপ বলা যেতে পারে এনকোডিং, অর্থাৎ বাহ্যিক তথ্য যেমন ছবি বা শব্দ মস্তিষ্কে রূপান্তরিত হয়ে বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত রূপ নেয়। দ্বিতীয় সংরক্ষণ বা স্টোরেজ, তথ্য মস্তিষ্কে ধরে রাখার প্রক্রিয়া। এটি নির্ভর করে কতগুলি বিষয়ের ওপর, তার মধ্যে আছে কতক্ষণ তথ্য রাখা হয়, কত তথ্য রয়েছে তার উপর, মস্তিষ্কের ধারণ ক্ষমতা, সেই সময়ের মানসিক অবস্থা ইত্যাদি। এবার এই গ্রুপ করে মনে রাখা একটা বা পুনরাবৃত্তি করা, এগুলো সব সংরক্ষণেরই পর্যায়ের মধ্যে পড়ে। তৃতীয় ধাপে আমরা বলতে পারি স্মরণ বা রিট্রাইভাল, অর্থাৎ মস্তিষ্কে থাকা তথ্য মনে করার প্রক্রিয়া। এটি কোনো গন্ধ, স্থান বা ইঙ্গিত দ্বারা সক্রিয় হতে পারে বা স্বয়ংক্রিয়ভাবেও হতে পারে। স্টেজেস অফ মেমোরিগুলো আমরা এই চিত্রের মাধ্যমে দেখে নিতে পারি। এবার আমরা জেনে নিই নিউরনের মধ্যে দিয়ে স্মৃতির সঞ্চালন বা ট্রান্সমিশন অফ মেমোরি থ্রু নিউরনস। নিউরনের মধ্যে সংকেত প্রবাহ কী না, নিউরনের মধ্যে বৈদ্যুতিক সংকেত অ্যাকশন পোটেনশিয়াল নামে ছড়িয়ে পড়ে এবং সিনাপস নামক সংযোগস্থলে পৌঁছায়।
এখানে নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয় যা পরবর্তী নিউরনে সংকেত পাঠায়। এই ছবির মাধ্যমে আমরা বিষয়বস্তুটি দেখে নিতে পারি বা বুঝে নিতে পারি। মধ্যস্থল অংশকে সিন্যাপস বলা হয়। এখানে আমরা এক নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু দেখতে পাচ্ছি। এর পরবর্তী ধাপ হচ্ছে সিন্যাপসের সংযোগের নমনীয়তা, অর্থাৎ নতুন তথ্য এলে, যখন নতুন তথ্য আসে তখন নতুন তথ্য এলে তার নতুন সংযোগ তৈরি হয় এবং পুরনো যে সংযোগ ছিল তা পরিবর্তিত হয়। এক্ষেত্রে বিশিষ্ট একজন সাইকোলজিস্ট ডোনাল্ড হেব বলেছিলেন যে যেসব কোষ একসঙ্গে সক্রিয় হয় তারা একসঙ্গে সংযুক্ত হয়। একে তিনি লং টার্ম পোটেনশিয়াল বা এলটিপি নাম দিয়েছিলেন। এরই একটি বিপরীত প্রক্রিয়া হলো লং টার্ম ডিপ্রেশন বা এলটিডি, যেখানে কিন্তু সংযোগ দুর্বল হয়। ঘুম, খাদ্যাভ্যাস ও মানসিক চাপ এই পরিবেশগত উপাদানগুলো নিউরনের সংযোগকে প্রভাবিত করে। পরবর্তী এই ছবিতে আমরা বিষয়বস্তুটা আরেকবার দিতে পারি। মস্তিষ্কের যেসব অংশ স্মৃতির সঙ্গে জড়িত, অর্থাৎ ব্রেন স্ট্রাকচারস ইনভলভড ইন মেমোরি। প্রথমেই যেটা আছে সেটা হলো হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাস মধ্য মস্তিষ্কের টেম্পোরাল লোবে অবস্থিত। এটি ঘটনাবলী, স্থান সংক্রান্ত স্মৃতি ইত্যাদি বুঝতে বিশেষভাবে সহায়তা করে। এই কাঠামোটার একটা প্রাচীন গ্রিক নাম হিপ্পোক্যাম্পাস থেকে এসেছে, যার অর্থ সমুদ্র দৈত্য। হিপ্পোক্যাম্পাস সমুদ্র ঘোড়ার মতো আকৃতির কারণে এরকম নাম পেয়েছে। হিপ্পোক্যাম্পাস নির্দিষ্ট ঘটনা যেমন এপিডোসিক মেমোরি এবং স্থান সংক্রান্ত মেমোরি সম্পর্কে স্মৃতি গঠন ও সংরক্ষণের জন্য পরিচিত। নেক্সট, সেরিব্রাল নিউরোকর্টেক্স। এটি মস্তিষ্কের বাইরের অংশ যা যুক্তি, ভাষা এবং দীর্ঘমেয়াদী স্মৃতি সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে গিয়ে অ্যামিগডালা, মস্তিষ্কের বিশেষ কাঠামো যা সাধারণত স্মৃতির সাথে বিশেষভাবে জড়িত। এই কাঠামোটি মস্তিষ্কের অস্থায়ী লোবেও থাকে। এর বাদামের মতো আকৃতি দ্বারা সহজেই এটি বুঝতে পারা যায়। মস্তিষ্কের আবেগগত দিক থেকে এই কাঠামোটি বেশ গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অ্যামিগডালা ভয়ঙ্কর স্মৃতি তৈরিতে ব্যাপকভাবে জড়িত এবং উদ্বেগ ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি গবেষণায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট পার্ট হলো বেসাল গ্যাংলিয়া। দৈনন্দিন অভ্যাস, চলাফেরার স্মৃতিতে এই অংশ কাজ করে, যেমন সাইকেল চালানো, টাইপ করা ইত্যাদি। এবং সর্বশেষ হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। কর্মশক্তি, স্মৃতি, মনোযোগ ব্যবস্থাপনায় বিশেষভাবে এটি সহায়তা করে। দৈনন্দিন যে কাজগুলি থাকে, স্বল্পমেয়াদী সংবেদনশীল তথ্য ব্যবহার এবং মনোযোগ ব্যবস্থাপনায় এর বেশ গুরুত্বপূর্ণ দিক কিন্তু রয়েছে। এই ছবিতে আমরা বিভিন্ন অংশগুলো একবার দেখে নিতে পারি যে কোন অংশটা কি। এখানে 5টি অংশই বিস্তারিতভাবে বা সুন্দরভাবে এই চিত্রে দেওয়া আছে: হিপোক্যাম্পাস, প্রিফ্রন্টাল কর্টেক্স, অ্যামিগডালা, বেসাল গ্যাংলিয়া এবং সেরিব্রাল নিউকর্টেক্স। আজ এ পর্যন্তই। এবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই রকমই চ্যানেলে ইনফরমেশনাল এবং এডুকেশনাল কন্টেন্টের জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।